চীন বাদে বিশ্বজুড়ে উচ্চ শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। আহ্বানে সাড়া দেয় ডক্টর ইউনুসের ধন্যবাদ। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ। অংশ নিচ্ছে 19,28,000। এবার কমেছে প্রায় 1 লাখ শিক্ষার্থী। সাত মাত্রার ভূমিকম্পে রাজধানীর 40% ভবন ধসে পড়ার শঙ্কা। নির্মাণবিধি না মানায় ঝুঁকিতে বড় শহরগুলো। বিল্ডিং এর যে কোড সেটা না মানার প্রবণতার কারণে কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা আমাদের যে বড় শহরগুলো আছে, শহরগুলোর কিন্তু একটা বড় ঝুঁকি আছে। এবং সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি নিলাম নিয়ে সংকট। নীতিমালা সংশোধন না হলে রাজস্ব হারানোর শঙ্কা। স্বাগত। এখন বাজারের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। চীন বাদে বাকি সব দেশের আমদানি পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পর্ক শুল্ক কার্যকরের একদিন না যেতে এ সিদ্ধান্ত নিলেন তিনি। তবে চীনের উপর শুল্ক হার 104% থেকে বাড়িয়ে 125% কার্যকরের আদেশ দেন ট্রাম্প, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন সম্পর্ক শুল্ক কার্যকরের 24 ঘন্টা না যেতেই তা 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প। তবে পাল্টাপাল্টি শুল্ক আরোপে ক্ষিপ্ত হয়ে এই আওতা থেকে বাদ রাখা হলো চীনকে। শুধু তাই নয়, চীনা পণ্যে ওয়াশিংটনের 104% শুল্ক আরোপ কার্যকরের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে বেইজিং 84% শুল্ক বসানোর ঘোষণা দেয় ক্ষিপ্ত ট্রাম্প। তাই চীনা পণ্য আমদানিতে শুল্ক হার 104% থেকে আরও বাড়িয়ে তাৎক্ষণিকভাবে 125% কার্যকর করলেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের এই শুল্ক আরোপকে নিপীড়নমূলক আখ্যা দিল বেইজিং। 美方仍在对中国滥施关税，一味地进行极限施压，对这种霸道霸凌行径，中方坚决反对，绝不接受。এদিকে বুধবার ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশও চীন এবং কানাডার দেখানো পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। জানায় পাল্টা পদক্ষেপ হিসেবে 15 এপ্রিল মার্কিন পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করবে তারা। এবার চীন ছাড়া অন্যান্য দেশের উপর 90 দিনের জন্য সম্পর্ক শুল্ক স্থগিত করায় ইউরোপ কি সিদ্ধান্ত নেয় তাই এখন দেখার বিষয়। যদিও ট্রাম্প দাবি করছেন তার শুল্ক নীতির ফলে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে, যা তার দেশের জন্য ইতিবাচক। They are dying to make a deal. Please, please, sir, make a deal. I'll do anything. I'll do anything, sir. And then I'll see some rebel Republican, some guy that wants to grandstand, say, I think that Congress should take over negotiations. Let me tell you, you don't negotiate like I negotiate. এদিকে বিশ্বের দুই বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এশিয়া, ইউরোপ ও মার্কিন পুঁজিবাজারেও বেশিরভাগ শেয়ারের দামই নিম্নমুখী। পরিসংখ্যান তথ্য বলছে, ট্রাম্প শুল্ক ঘোষণার পর থেকে এক সপ্তাহে মার্কিন শেয়ার বাজারের বাজার মূল্য কয়েক ট্রিলিয়ন ডলার কমেছে। নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন ডলার ও অপরিশোধিত তেলের দামেও। শুল্ক নিয়ে চীন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তাতে ওয়াশিংটন বিজয়ী হতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চ হারে যে শুল্ক আরোপ করেছিলেন তা নিয়ে 3 মাসের জন্য স্থগিত করায় ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের ফেসবুক পেজে এক বার্তায় এই ধন্যবাদ জানানো হয়। অনুরোধে ইতিবাচক সাড়া দেয় বাংলাদেশ ট্রাম্পের বাণিজ্য এজেন্ডাকে সমর্থন জানাতে তার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এর আগে গত শনিবার সরকারের উপদেষ্টা, বিশেষজ্ঞ সহ অংশীজনদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। পরে সম্পর্ক শুল্ক পুনর্বিবেচনা করতে তিনি চিঠি পাঠান ট্রাম্পকে। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে শুল্ক আরোপের সিদ্ধান্ত 3 মাস স্থগিত রাখার অনুরোধ করা হয় সেখানে। মার্কিন শুল্ক আরোপে ট্রাম্পের 90 দিনের স্থগিতাদেশের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজার। তবে চীন ও হংকংয়ের শেয়ার বাজারে তেমন পরিবর্তন আসেনি।
মার্কিন শেয়ারের সূচকে ঐতিহাসিক মূল্যবৃদ্ধি ঘটেছে। শুল্কারোপের কারণে কয়েকদিনের অচলাবস্থার পর S&P 500 9.52% বৃদ্ধি পেয়েছে, যা সূচকের মানে 2008 সালের পর সবচেয়ে বড় উন্নতি। 1957 সালের পর বেঞ্চমার্ক সূচকে এটি তৃতীয় সেরা দিন। এদিকে নাসদাকের সূচকের মান বেড়েছে 12.16%, যা 2001 সালের পর সবচেয়ে বড় উন্নতি। এছাড়া ডাও জোন্স বেড়েছে 7.87%। এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ এশিয়ার শেয়ার বাজারও চাঙ্গা ভাব দেখা গেছে। এদিকে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। এর মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের পণ্য রফতানি সুবিধা বাতিল হলো। তবে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার দাবি, গেল 5 বছরে এই সুবিধার কারণে ভারতের বন্দরগুলোয় পণ্য জট তৈরি হয়েছে, এতে বৃদ্ধি পেয়েছে সরবরাহ ব্যয়, তাই বাতিল করা হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা। 2020 সাল থেকে বাংলাদেশকে এই সুবিধা প্রদান করে আসছিল নয়াদিল্লি। এর মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে পণ্য রফতানির সুবিধা পেত বাংলাদেশ। বুধবার দেশটির কেন্দ্রীয় বোর্ড CBIC এক সার্কুলারের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা দেয়। গেল মাসের শেষ 4 দিনের চীন সফরে উত্তর পূর্ব ভারতকে স্থলবেষ্টিত বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ক্রমশ চীনের দিকে ঝুঁকে পড়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্যের জেরেই বাতিল করা হয়েছে এই সুবিধা। This was a facility that was extended to Bangladesh in 2020. The transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility therefore has been withdrawn with effect from 8th April 2025. And let me clarify here, I saw some reports. These measures do not impact Bangladesh's exports to Nepal and Bhutan. আজ থেকে শুরু হচ্ছে SSC ও সমমানের পরীক্ষা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কোনো পাবলিক পরীক্ষা। তবে এবার গতবারের চেয়ে প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম। এবছর মাধ্যমিক পরীক্ষায় 30,045টি শিক্ষা প্রতিষ্ঠানের 19,28,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছে। 11টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে 3,715টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 14,90,142 জন, যেখানে ছাত্র 7,01,538 জন এবং ছাত্রী 7,88,604 জন। পরীক্ষা শেষ হবে 13 মে। 15 থেকে 22 মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। এবারের SSC পরীক্ষা হবে পূর্ণ সিলেবাস, পূর্ণ মান এবং পূর্ণ সময়ে। 3 ঘন্টা পরীক্ষা কেন্দ্রের আশপাশে 144 ধারা জারি থাকবে। সকাল 10টায় শুরু হচ্ছে SSC ও সমমান পরীক্ষা। এ নিয়ে আরও খবর জানাতে রাজধানীর মতিঝিলের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল থেকে ফরহাদ বিন নূর এবং আজিমপুর গার্লস স্কুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শরীফ রোশন। প্রথমে চলে যাব ফরহাদের কাছে। ফরহাদ, পরীক্ষার আগে কেন্দ্রগুলোর প্রস্তুতি জানাবেন, কেন্দ্রের বাইরে কি কি নিয়ম মানতে হবে জানাবেন। আমরা সকাল থেকেই যে চিত্রটি দেখছি, যে যানজটকে মাথায় রেখে কেন্দ্রে যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারে, সেজন্য কিন্তু আমরা দেখছি যে একদম 8টার আগে থেকেই অনেক পরীক্ষার্থী এবং অভিভাবক কিন্তু কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেছে। এবং আমরা যে বিষয়টি জানি যে এবার SSC ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে প্রায় 1 লাখ পরীক্ষার্থী এবার কম, যেখানে 19,28,000 পরীক্ষার্থী এবার SSC সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে। এবং আমরা যেই চিত্রটি এখানে দেখছি যে অনেক পরীক্ষার্থী কিন্তু তারা তাদের নিজ আসনটিকে খুঁজে নিচ্ছেন, যে তাদের পরীক্ষার সিট কোন রুমের কোথায় আসলে পড়েছে সেটি কিন্তু তারা দেখে নিচ্ছেন। এবং আমি যদি একটা বিষয় বলি যে এবার আসলে গত 5 বছরের মধ্যে সবচেয়ে এবারই পরীক্ষার্থীর সংখ্যা কম SSC ও সমমানের পরীক্ষায়। এছাড়া আরেকটা বিষয় একটু আপনাকে বলে রাখি যে এবার আমরা দেখছি
গতবারে অংশ নিয়েছিল আপনার 20,24,000 শিক্ষার্থী, এরপরে 2023 সালে 20,72,000 শিক্ষার্থী, এরপরে মানে এইভাবে করে আমরা দেখছি যে গত 5 বছরের তুলনায় এবার সবচেয়ে কম শিক্ষার্থী অর্থাৎ 19,28,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। আরেকটা বিষয় একটু বলতে হয় যে এবার আমরা দেখছি এখানে যেসব পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু মানে এবারের পরীক্ষাটা প্রতি বছর যে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যে ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটি এসএসসি সম্মানের পরীক্ষা সাধারণত হয়ে থাকে, সেই পরীক্ষাটি কিন্তু এবার আমরা দেখেছি যে রোজা ভাগ পড়ে যাওয়ায় ফেব্রুয়ারিতে রমজানের কারণে কিন্তু সেই পরীক্ষাটি এবার একেবারে ঈদের পরে অনুষ্ঠিত হচ্ছে। এবং আরেকটা বিষয় একটু বলছে যে টোটাল মোট 11টি শিক্ষা বোর্ডের অধীনেই কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা যেটুকু জানি যে এবার ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বিগত সময়গুলোতে যেভাবে পরীক্ষা পদ্ধতি এবং মূল্যায়ন পদ্ধতি ছিল, এইবার তারা আসলে শুধু জিপিএ 5 কিংবা আপনার পাশের হার বাড়ানোই এই সরকারের উদ্দেশ্য হবে না, বরং প্রকৃত অর্থে শিক্ষার প্রকৃত চিত্রটা যেন এর মধ্য দিয়ে ফুটে ওঠে সেইটি কিন্তু রয়েছে। এবং আমরা দেখছি যে কেন্দ্রে এবং এর আশপাশে কিন্তু 144 ধারা জারি করা রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এবার আমি যাব আজিমপুরে, সেখানে আছেন সহকর্মী রওশন শরীফ। রওশন, আপনি জানাবেন পরীক্ষার্থী কি এরই মধ্যে কেন্দ্রে পৌঁছেছে কিনা? যেমনটা আসলে দেখা যাচ্ছে আমার পেছনে, এখন পর্যন্ত অনেক শিক্ষার্থী এসে কেন্দ্রের সামনে আসলে ভিড় করছেন। তারা জ্যামজটের কারণে আসলে আগে ভাগে যাতে কোনো সমস্যা না হয়, পরবর্তীতে নির্বিঘ্নে যাতে আসতে পারে, এই জন্য আসলে আগে ভাগে তারা এসছেন। আমি আসলে অনেক অভিভাবক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন কেউ এসছেন কলাবাগান থেকে, কেউ এসছেন আবার মোহাম্মদপুর থেকে। যেহেতু অনেক দূর থেকে আসলে কেন্দ্রে তাদের আসতে হবে, সেই জন্য আসলে আগে থেকেই তাদের সেই চিন্তাটা কাটানোর জন্য আসলে এখনও যেহেতু 2 ঘন্টার মতো প্রায় সময় আছে হাতে, তারপর আসলে তারা সেই দুশ্চিন্তা কাটানোর জন্য আসলে তারা আগে ভাগে চলে এসছেন। এনে এবার আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই, গতবারের তুলনায় এবার কিন্তু প্রায় 1 লাখ শিক্ষার্থী কম পরীক্ষা দিচ্ছে। এবার প্রত্যেকবার যেমন শিক্ষা মন্ত্রী আমাদের এখানে এসে পরিদর্শন করেন কেন্দ্রগুলোতে, হলগুলোতে, কিন্তু এবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আসলে কেউই হল পরিদর্শনের এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে এইবার কিন্তু একটু ভিন্ন দেখা যাচ্ছে যে জ্যামজটের যেই দুশ্চিন্তাটা, সেটা আসলে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমরা অনেকগুলো কেন্দ্রের সামনে আসলে গিয়ে ঘুরেছি, তবে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ার সাথে সাথে যেই পরীক্ষার্থীদের যে উচ্ছ্বাস দেখছি যে আসলে এবার পূর্ণ মান, পূর্ণ সিলেবাস, পূর্ণ সময় আসলে পরীক্ষা দেওয়ার জন্য তারাও আসলে প্রস্তুত। আমাদের সহকর্মী ফরহাদ বিনুর যেমনটা জানাচ্ছিলেন যে ফেব্রুয়ারি মাসে যেহেতু পরীক্ষা হওয়ার কথা থাকে, প্রতিবারই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়, তবে এইবার যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন ছিল, সেই সময় আসলে এই জন্য আসলে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পিছিয়ে এবার এপ্রিলে পরীক্ষা হচ্ছে। তবে তারা আসলে খুশি পরীক্ষাটা দিতে পেরে, তারা উচ্ছ্বসিত। তারা যেহেতু এবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে আসলে পরীক্ষা শুরু হচ্ছে, তারা প্রস্তুতিটাও খুব ভালোভাবে নিচ্ছে এবং আশা করছে আসলে পরীক্ষা ভালোভাবেই সম্পন্ন হবে। অ্যানি, এবার ঢাকার বাইরের এসএসসি পরীক্ষার খবর জানাতে চট্টগ্রামের খাস্তগিরি স্কুল থেকে ফয়সাল করিম, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে আমিরুল বাপি ও কুমিল্লা জেলা স্কুল কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। প্রথমে চলে যাব ফয়সাল করিমের কাছে। ফয়সাল, কেন্দ্রের প্রস্তুতি ও পরিবেশ কেমন দেখছেন? পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেছেন কিনা জানাবেন। আমরা যেটা দেখছি যে পরীক্ষা শুরু হবে কিন্তু সকাল 10টায়, কিন্তু আমরা দেখছি সকাল 8টার আগে থেকেই চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা ভিড় করা শুরু করেছেন। তাদের মুখে উৎসাহ যেমন আছে, উদ্দীপনা আছে, তেমনি উৎকণ্ঠাও ভর করেছে আমরা দেখছি। এবং চট্টগ্রামের খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছি। এটি একটি বড় কেন্দ্র এবং এখানে 1600 পরীক্ষার্থী অংশ নেবে বিভিন্ন স্কুলের। এবং আমরা যেটি দেখছি যে স্কুলের সামনে কিন্তু ইতিমধ্যেই অভিভাবক এবং শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের ভিড় তৈরি হয়েছে এবং অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন। আগে ভাগে যানজট কমানোর জন্য অনেকেই চলে এসেছেন এবং আমরা দেখছি যে পরীক্ষার্থীরা তাদের শেষ মুহূর্তের
কিছু প্রস্তুতিও কিন্তু অনেকে নিচ্ছেন এখানে বসে, কিন্তু তারা বাংলা প্রথম পত্রের যেই বইগুলো আছে সেগুলো একটু চোখ বুলাচ্ছেন শেষ মুহূর্তে, এবং অনেকের মুখে উৎসাহ যেমন আছে তেমনি উৎকণ্ঠার ছাপও দেখা যাচ্ছে। এবং আমরা যেটি জিজ্ঞেস করেছি তাদের আসলে এইবার নানা ধরনের রাজনৈতিক যে অস্থিরতা, সেই অস্থিরতার কারণে প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল কিনা, তারা বলেছেন যে সেটি আসলে তেমন কোনো প্রভাব ফেলেনি, এবং বাংলা প্রথম পত্রের প্রস্তুতি তাদের ভালোই হয়েছে। এবং এখন যেটি আসলে দেখছি যে স্কুলের সামনের যেই আসন বিন্যাস আছে সেই আসন বিন্যাসকে ঘিরে কিন্তু এক ধরনের ভিড় আছে। তারা তাদের আসনটি আগে থেকেই দেখে নিচ্ছেন কোন কক্ষে তাদের আসন পড়েছে। এবং আমরা চট্টগ্রামের যেই মোট পরীক্ষার্থীর সংখ্যা জেনেছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাথে কথা বলে, সেটি হচ্ছে এবার 1,41,000-এর মতো শিক্ষার্থী অংশ নিচ্ছে। এবং যেখানে কিন্তু এবার আমরা যদি দেখছি নিয়মিত পরীক্ষার্থী রয়েছে 1,18,000-এর মতো, যার মধ্যে আবার 22,600-র মধ্যে কিন্তু অনিয়মিত পরীক্ষার্থী, এবং মান উন্নয়নের জন্য পরীক্ষা দিচ্ছেন এবার কিন্তু 112 জন। এবং শিক্ষার্থীর যে অনুপাত ছাত্র এবং ছাত্রীর মধ্যে, এবার কিন্তু ছাত্রীরা এগিয়ে রয়েছে, প্রায় 78,999 ছাত্রী অংশ নিচ্ছে এবং ছাত্র রয়েছে 61,629 জন। এবং আমরা যেটি দেখছি যে ব্যবসা বিভাগে কিন্তু এবার শিক্ষার্থী বেশি, 57,321 জন শিক্ষার্থী কিন্তু ব্যবসা বিভাগ থেকে অংশ নিচ্ছে। এবং আমরা যেটি জানি যে চট্টগ্রামের শিক্ষা বোর্ডের পক্ষ থেকেও কিন্তু এবার বরাবরের মতো ভিজিলেন্স টিম রাখা হয়েছে, প্রায় 1/2 ভিজিলেন্স টিম কিন্তু নগরের বিভিন্ন কেন্দ্র ঘুরে বেড়াবে। এবং 10টার জন্য যে প্রস্তুতি সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চলে যাচ্ছি এখন সৈয়দপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল বাপি। তার কাছ থেকে জানতে চাইব যে সেখানকার এসএসসি পরীক্ষায় নিরাপত্তা সহ সার্বিক যে প্রস্তুতি সেটি কেমন দেখছেন? ফয়সাল, একদম চট্টগ্রামের মতোই অবস্থা এখানে। 8টার কিছু পর থেকেই শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করেছেন এবং পরীক্ষার্থীরা তাদের অভিভাবক এবং শিক্ষকদের সাথে পরীক্ষা কেন্দ্রে আসছে। এবং নিরাপত্তার যে বিষয়টি জানতে চাইছিলেন, সেই নিরাপত্তার ব্যবস্থা আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, যথেষ্ট পরিমাণে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু আজকে সকাল থেকে যে সবথেকে বেশি আশঙ্কা যেটি তৈরি করেছে সেটি হলো আবহাওয়া। কিছুক্ষণ আগেও 30 মিনিট আগেও আকাশ পরিষ্কার থাকলেও মোটামুটি 10 থেকে 15 মিনিট আগে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এবং এই বৃষ্টির ফলে যারা দূর দূরান্ত থেকে পরীক্ষার্থী আসছে তারা কিছুটা শঙ্কার মধ্যে পড়ে গেছে। বিশেষ করে যারা রিক্সা এবং ব্যাটারি চালিত ভ্যান যোগে পরীক্ষা কেন্দ্রে আসছে তাদের অনেকের মধ্যেই আমি সেই যে প্রস্তুতি, অর্থাৎ ছাতা এবং বৃষ্টি থেকে বাঁচার যে প্রস্তুতি সেটি দেখতে পাচ্ছি না, যার কারণে কিছুটা অসুবিধা হবে বলে আমার কাছে মনে হচ্ছে। যেহেতু পরীক্ষা শুরু হতে এখনও 1 ঘন্টারও বেশি সময় বাকি আছে, তো এর মধ্যে যদি আকাশ পরিষ্কার হয়ে যায় তাহলে হয়তো পরীক্ষার্থীদের মধ্যে সেই কিছুটা সেই সংখ্যা সেটি কেটে যাবে আশা করছি। এবার একটু জানিয়ে রাখি যে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার সর্বমোট পরীক্ষা দিচ্ছেন 1,82,410 জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী 1,49,643 এবং অনিয়মিত পরীক্ষার্থী 32,443 এবং মান উন্নয়নের জন্য 324 জন পরীক্ষার্থী মোট পরীক্ষা দিচ্ছেন। এবং গোটা দিনাজপুর বোর্ডে 280টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং সর্বমোট বিদ্যালয়ের সংখ্যা 2,767টি। এই হচ্ছে দিনাজপুর বোর্ডের সার্বিক অবস্থা। এবং এই যে পরীক্ষার্থী আমরা দেখেছি যে সৈয়দপুর একটি বড় এলাকা শিক্ষার দিক থেকে এখানে বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রের মধ্যে আমি যে কেন্দ্রটিতে আছি সরকারি বিজ্ঞান কলেজ, এইখানেই সবথেকে বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং দূর দূরান্ত থেকে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ের যেসব বিদ্যালয়গুলো আছে সেই সব বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এসে এই কেন্দ্রেই তারা পরীক্ষায় অংশ নেয়। তো মোটামুটি সৈয়দপুর থেকে এই ছিল এসএসসি পরীক্ষার সর্বশেষ অবস্থা। আমরা একটু চলে যেতে চাই কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ আলম, আপনি একটু জানাবেন যে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানো সহ অন্যান্য সার্বিক বিষয়ের কি পরিমাণ আপডেট আছে আপনার কাছে? কুমিল্লা শিক্ষা বোর্ডে এবছর যে পরিমাণ পরীক্ষার্থী অংশ নেবেন তার মধ্যে আসলে নারী শিক্ষার্থীর সংখ্যা আসলে আমরা দেখেছি যে বেশি। কারণ হচ্ছে এইখানে যে পরিমাণ শিক্ষার্থী এবার প্রায় 1,69,680 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে এখানে নারী শিক্ষার্থীর বিষয়ে আমরা কথা বলেছি, তারা বলছেন যে
যারা ছাত্র রয়েছেন তাদের মধ্যে ঝরে পড়ার প্রবণতা বেশি, যার কারণে এবার ছাত্রীদের সংখ্যায় আসলে এই এসএসসি পরীক্ষায় উপস্থিতি বা অংশগ্রহণের হার এই কারণে বেশি। তবে এখন পর্যন্ত আসলে প্রশ্নপত্র পৌঁছেছে কিনা সেটা আসলে কর্তৃপক্ষ আমাদেরকে জানাতে পারেনি। তবে তারা বলছেন যে 30 থেকে 40 মিনিটের মধ্যেই আসলে সেটা তারা নিশ্চিত করতে পারবেন। এছাড়া আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকেও আসলে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে নানান ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে যে সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে আসছেন তারা যেন কোনো ধরনের বাধা বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে পারেন। সেই কারণে যে প্রশাসনিক যে নিরাপত্তা সেটা বাড়ানো হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যে আসলে সকাল 8টার পর থেকে কিন্তু এক এক করে পরীক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন তারা কিন্তু শহর নগরের যে একটি ঝামেলা সবসময় হয়ে থাকে, বিশেষ করে যানজট সমস্যাটা কুমিল্লা নগরীতে সবচেয়ে বেশি, সেই সমস্যাটা আগে এড়িয়ে নেওয়ার জন্যই মূলত সকাল 8টার পর থেকে কিন্তু মানুষ কেন্দ্রে শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে গিয়ে অবস্থান নিচ্ছেন। আমরা দেখেছি যে একটু নিজেকে প্রস্তুত করার জন্য শিক্ষার্থীরা আগে এসে সিট প্ল্যান থেকে শুরু করে যে বিষয়ের উপর পরীক্ষা, আজকে বাংলা প্রথম পত্র, এই বাংলা প্রথম পত্রের পরীক্ষার উপর আসলে তারা শেষ পর্যায়ে এসে আপনার যদি বলি বইগুলো বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আসলে তারা শেষ পর্যায়ে এসে চোখটা বুলিয়ে নিচ্ছেন। আমরা যেখানে রয়েছে এটি হচ্ছে কুমিল্লা জেলা স্কুল কেন্দ্র। এই কেন্দ্রে প্রায় 1026 জন পরীক্ষার্থী একই সঙ্গে অংশগ্রহণ করবেন। এই শিক্ষা বোর্ডে মূলত হচ্ছে যে 6 জেলার পরীক্ষার্থী আসলে অংশ নেবেন। 273টি কেন্দ্রে পরীক্ষার্থীরা একযোগে পরীক্ষা দিবেন। এখানে আমরা শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছেন যে অন্যান্য বছর যে সকল অনিয়মগুলো থাকে, বিশেষ করে নকল এবং বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করা, সেগুলো এবার থাকছে না এবং তারা কঠোর বা বিষয়টি মনিটরিং করবেন। তো এ নিয়ে ছিল কুমিল্লা থেকে। দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্প ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে সামনের সারিতে রয়েছে বাংলাদেশ। বিভিন্ন গবেষণায় উঠে আসছে রাজধানীতে কখনো 7 মাত্রার ভূমিকম্প হলে 40% ভবন ধসে যেতে পারে। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, ভবনের নির্মাণাধীন বিধিমালা না থাকায় ও ঘনবসতিপূর্ণ হওয়ায় বড় ধরনের ঝুঁকির শঙ্কায় রাজধানী সহ দেশের বড় শহরগুলোর বাসিন্দারা। তবে ঝুঁকি এড়াতে শিগগিরই ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় হাতে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন তারা। সাজিদ আরাফাতের প্রতিবেদনে। ভূমিকম্পের এই ভয়াবহ দৃশ্য পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের। স্মরণকালের ভয়াবহ 7.7 মাত্রার কম্পনে গেল 28 মার্চ ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির বড় বড় অসংখ্য ভবন। নিহতের সংখ্যা ছাড়ায় 3000-এর বেশি। মিয়ানমারের সেদিনের ভূমিকম্পের আঁচ লেগেছিল বাংলাদেশেও। এর আগেও দেশে গেল কয়েক বছরে অনুভূত হয়েছে ছোট ছোট অসংখ্য ভূকম্পন। এতে শঙ্কা তৈরি হয়েছে বড় ভূমিকম্পের। সীমান্তে 3টি সক্রিয় টেকটোনিক প্লেট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ইন্ডিয়ান বা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটে। এই অবস্থানের সাথে 100 বছরের তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছে দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব এলাকা। সিলেট রিজনের এখানে একটা পসিবিলিটি আছে, এখানে যেহেতু ডাউকি ফল্ট, এখানে একটা বড় ফল্ট আছে, তো ওই ফল্ট লাইনগুলোতে হলেই কি আপনার শহরে চলে আসবে, সেটা ঢাকা চলে আসবে, যে কোনো শহরে আসবে, চিটাগং শহরে আসবে। অবশ্যই ভূমিকম্প ঝুঁকি আছে আমাদের, কেননা আমরা যেহেতু খুবই নিয়ার টেকটোনিক প্লেট বাউন্ডারি কাছে আছি, আমাদের এখানে সেটা সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গবেষণা বলছে, ডাউকি ফল্টের প্রভাবে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রয়েছে সিলেট, ময়মনসিংহ, রাঙামাটি ও বান্দরবান জেলা। এর মধ্যে মাঝারি ঝুঁকিতে থাকা ঢাকা শহরের জন্য সবচেয়ে বিপজ্জনক ফাটল হিসেবে ধরা হচ্ছে মধুপুর। 118 কিলোমিটার এই ফাটল সর্বোচ্চ 7.9 মাত্রার ভূকম্পন সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। রাজুক পরিচালিত একটি গবেষণায় বলা হচ্ছে, ঢাকা শহরে অন্তত 7 মাত্রার ভূমিকম্প হলে ধ্বংস হয়ে যেতে পারে এই শহরের প্রায় 40% ভবন। এছাড়া মৃত্যু ঘটতে পারে 2 থেকে 3 লক্ষাধিক মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট ভূমিকম্পগুলো বড় একটি ভূমিকম্পের আগাম সংকেত হতে পারে। তবে বাস্তবিক অর্থে এটি ঠিক যে এই শহরের অবকাঠামো এত বড় ভূমিকম্প সহ্য করার উপযুক্ত নয়।
নগরবিদরা বলছেন, ভৌগোলিক কারণে তো বটেই, অপরিকল্পিত নগরায়নও ভূমিকম্পে ভীতির অন্যতম কারণ। তাদের অভিযোগ, খাল বা জলাশয়ে ভরাট করে বিল্ডিং কোড না মেনেই রাজধানীতে তৈরি হয়েছে অসংখ্য বহুতল ভবন। ভালনারেবিলিটি তখনই তৈরি হয় যখন অনিরাপদ ভবন বানানো হয় এবং কোনো ধরনের সেফটি মেজার্স থাকে না। সামগ্রিকভাবে পরিকল্পনার ব্যর্থতা এবং বিল্ডিংয়ের যে কোড সেটা না মানার প্রবণতার কারণেই কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা আমাদের যে বড় শহরগুলো আছে, শহরগুলোর কিন্তু একটা বড় ঝুঁকি আছে। রাজুকের নাকের ডগা এগুলো হয়েছে। রাজুকে যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারা সব দেখেও না দেখার ভান করেছে। ভূমিকম্প হলে কিন্তু সে প্ল্যানও শুনবে না, সে কোড মেনেছে কিনা শুনবে না, সে কিন্তু তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে। এদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার পরিসংখ্যান বলছে, গেল 150 বছরে বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলগুলোতে 8 মাত্রা পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। এমনটা ফের ঘটলে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের প্রায় 6 কোটি মানুষ। ঝুঁকিতে আছে পাকা, আধা পাকা ঘরবাড়ি থেকে সেতুসহ বিভিন্ন অবকাঠামো। সরকারের অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রাম তৈরি করতে হবে, স্কুল থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে ওভারকাম করতে হবে। আমি কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি বা আমি এই ক্ষয়ক্ষতি কমে আনতে পারি, এই নলেজটা যদি আমার থাকে এবং আমি আমার সাধারণের পিপলসের মধ্যে যদি আমি এটা ডিসমিনেট করতে পারি, তাহলে অনেকাংশে অনেক থেকে আমরা সেফ হতে পারি। ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিবেচনা করে ঢাকার বিল্ডিং কোড আইনকে শক্তিশালী করা সহ দুর্যোগ মোকাবিলা ও সম্পদ রক্ষায় সরকারের সুস্পষ্ট কর্মপরিকল্পনার ওপর জোর দেন বিশেষজ্ঞরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি দ্বিতীয় দফায় নিলামে তোলার আগে জাতীয় রাজস্ব বোর্ডে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রথম নিলামে 8টি গাড়ির দর বাজার মূল্যের চেয়ে অনেক কম উঠেছে। এ অবস্থায় নীতিমালা সংশোধন না করে দ্বিতীয় দফায় এসব গাড়ি নিলামে তোলা হলে রাজস্ব হারানোর শঙ্কা কর্তৃপক্ষের। হাজেরা শিউলির প্রতিবেদনে বিস্তারিত। প্রথম নিলামে বিগত সরকারের এমপিদের আমদানি করা ল্যান্ড ক্রুজার মডেলের প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য 9,67,00,000 টাকা ধরা হলেও 8টি গাড়ির দাম উঠেছে নামমাত্র। এর মধ্যে গাজীপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান সহ 2 এমপির 9 কোটি টাকা মূল্যের এক একটি গাড়ির দাম উঠেছে মাত্র 1 লাখ টাকা করে, যা কাস্টমস হাউজের নির্ধারিত মূল্যের মাত্র 0.10%। তারকা এমপি তারানা হালিম ও সংরক্ষিত আসনের এমপি জান্নাতারা হেনরির প্রতিটি গাড়ির দাম উঠেছে 5 লাখ টাকা, যা সংরক্ষিত মূল্যের 1%-এরও কম। এছাড়া সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদ ও নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের গাড়ি কিনতে ক্রেতারা দর দিয়েছেন 30 লাখ টাকা করে, যা সংরক্ষিত মূল্যের মাত্র 3.10%। 2022 সালে জারি করা এনবিআর-এর সর্বশেষ স্থায়ী আদেশ অনুযায়ী প্রথম নিলামের চেয়ে দ্বিতীয় নিলামে বেশি দর উঠলেই আইন অনুযায়ী পণ্য বিক্রির সুপারিশ করতে বাধ্য নিলাম কমিটি। এক্ষেত্রে প্রথম নিলামে 1 লাখ টাকা দাম উঠলে দ্বিতীয় নিলামে এর চেয়ে কিছু বেশি উঠলেও বিক্রির সুপারিশ করতে হবে। এই অবস্থায় দ্বিতীয় দফায় নিলামে গাড়ির যথাযথ দাম পাওয়া নিয়ে শঙ্কায় চট্টগ্রাম কাস্টমস হাউজ। তাই রাজস্ব হারানোর আশঙ্কায় 24 এমপির গাড়ি দ্বিতীয় দফা নিলামে তোলার আগে এনবিআর-এর মতামত চেয়ে দেওয়া হয়েছে চিঠি। আমরা একটা এনবিআর ইনস্ট্রাকশন চেয়েছি যে সেকেন্ড নিলামের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ তারা ঠিক করে দিবে কিনা বা কোনো ন্যূনতম মূল্য তারা ঠিক করে দেবে কিনা যে এই মূল্যের উপরে গেলেই আমরা বিক্রি করতে পারবো। কারণ 1.5 লাখ টাকায় তো 9 কোটি টাকার গাড়ি বিক্রি করা মানে রাজস্বের ক্ষেত্রে তো এটা অনেক বেশি গ্যাপ পড়ে যায়। রাজস্ব ক্ষতি ঠেকাতে আইন সংশোধনের পক্ষে হলেও বিক্রয়ের উপযোগী দাম নির্ধারণের পরামর্শ বিডারদের। 2 কোটি টাকার গাড়ি বা 10 কোটি টাকার গাড়ি 1 লক্ষ টাকার বিট করছে, পরেরবার 2 লাখ করলে দিয়ে দেবেন আপনি। বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে প্রথম বিট থেকে বেশি হলে যদি এটা অন্তত 60% না হোক 20%, 30% কভার না করে কেন দেবেন এটা? এর আগে গত জানুয়ারিতে আওয়ামী সরকারের সাবেক 24 এমপির 300 কোটি টাকা মূল্যের 24টি গাড়ি বিক্রির জন্য প্রথম দফায় নিলামে তোলা হয়। এনবিআর-এর নির্দেশনা পাওয়ার পর এসব গাড়ি দ্বিতীয়বার নিলামে তোলা হবে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।
শুধু কোরবানি ঈদে নয়, ঈদ উল ফিতরের পরেও লবণযুক্ত চামড়ার সরবরাহ বেড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে। এই ঈদে তুলনামূলক কম চামড়া সরবরাহ হওয়ায় গুণগত মান ভালো থাকে, ফলে ন্যায্য দাম পাওয়ায় খুশি ব্যবসায়ীরা। এবারের ঈদ উল ফিতরে 70,000 পিস গুঁড়ো এবং 25 থেকে 30,000 পিস খাসি সহ অন্যান্য চামড়া সংগ্রহের লক্ষ্য ব্যবসায়ীদের। জাহিদুল ইসলাম সুমনের ছবি ও মাহবুব হোসেনের তথ্যে প্রতিবেদন। ট্রাক ভর্তি করে কিংবা ছোট ছোট যানবাহনে লবণযুক্ত চামড়া আসতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে। চামড়া আসার পর সেগুলো আনলোড করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। মূলত কোরবানি ঈদের ট্যানারি মালিকরা বছরের চাহিদার বেশিরভাগ চামড়া সংগ্রহ করে থাকেন, কিন্তু গেল কয়েক বছর ধরে রমজানের ঈদের পর গ্রামগঞ্জে গড়ে ওঠা মাংস সমিতি থেকে নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে চামড়ার সরবরাহ বেড়েছে। ব্যবসায়ীরা জানান, কোরবানি ঈদে শতভাগ চামড়া সংগ্রহ হলেও ঈদ উল ফিতরের অন্তত 25 থেকে 30% চামড়া সংগ্রহ হচ্ছে। এছাড়া উৎকৃষ্ট মানের চামড়া সরবরাহের পাশাপাশি দামও ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। এখন চামড়ার দামও ভালো, চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছে গৃহস্থরা, যে 1500, 1600, 1700, 1800 পর্যন্ত চামড়ার দাম গেছে। কোরবানি ঈদে 100% হয়, আর রোজার ঈদে 30%। কুরবানির সঙ্গে তো আপনার রোজা ঈদটা মিলে না, তারপরে এবার মনে করি যে কুরবানিতে কোনো অংশে কিন্তু চামড়া আমদানি কম নাই। কারণ কুরবানিতে আপনার সব রকম জিনিস জবাই হয়, কিন্তু এটাতে বাছাই গরুগুলো জবাই হয় বেশি। এই কারণে চামড়ার দামটা একটু ভালো যায় এবং চামড়ার মানও অনেক ভালো হয়। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল সহ অন্তত 21 জেলার কাঁচা ও লবণযুক্ত চামড়া আসে নাটোরের চকবৈদ্যনাথের চামড়ার আড়তে। ইতিমধ্যে নাটোরে এসে ঢাকার ট্যানারি মালিকরা চামড়া সংগ্রহ করতে শুরু করেছেন। এবারে 60 থেকে 70,000 পিস গরু এবং 25 থেকে 30,000 পিস খাসি সহ অন্যান্য পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য ব্যবসায়ীদের। তো ঈদ উল ফিতর উপলক্ষে যা আমদানিগুলো হচ্ছে আমাদের এখানে, মোটামুটি আমাদের টার্গেট 60 থেকে 70,000 পিস গরুর চামড়া এবং 30 থেকে 40,000 পিস খাসির চামড়া আমদানি হবে। দেশের উৎপাদিত চামড়াজাত পণ্যের অন্তত 40% রপ্তানি হয় চীনের বাজারে। এছাড়া 10% যায় স্থানীয় লেদার শিল্পে। বাকিটা যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। বর্তমান বিশ্বের যেই বাণিজ্যিক যেই যুদ্ধ আমি বলবো যে শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে যে চামড়ার বাজারও এটার এফেক্ট পড়বে। সেক্ষেত্রে আমরা আগামী কোরবান নিয়ে খুবই সন্দিহান। তো আমরা আশা করি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তোবা আমরা কোরবানের চামড়াগুলো ভালোভাবে আমরা সংগ্রহ করতে পারবো। গেল কোরবানিতে নাটোরের ব্যবসায়ীরা 6.5 লাখ পিস গরুর চামড়া ও 4 থেকে 5 লাখ পিস খাসি সহ অন্যান্য চামড়া সংগ্রহ করেছিলেন। এখন নাটোর। শেরপুরের নালিতাবাড়িতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে F1 বুড়ো হাইব্রিড জাতের ধানের আবাদ। চলতি বছর 750 একর জমিতে ফলন হতে পারে 700 টন ধান। এতে একদিকে যেমন লাভবান হবে কৃষক, অন্যদিকে কর্মসংস্থান হবে কৃষি শ্রমিকদের। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলি নালিতাবাড়ি উপজেলায় 33 একর জমিতে চাষ করেছেন চীনা জাতের F1 বুড়ো হাইব্রিড ধান। তার আশা, খরচ বাদ দিয়ে একর প্রতি লাভ হবে 35 থেকে 40,000 টাকা। 2024 সালে শেরপুরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে হাইব্রিড বীজ ধানের উৎপাদন শুরু হয়। বাম্পার ফলন হয় চলতি বছর এই ধান চাষে এগিয়ে এসেছে লালতীর, সিনজেন্টা, ইস্পাহানি, মদিনা সিটের মতো নামকরা প্রতিষ্ঠান। কৃষি অফিসের সহযোগিতায় এই ধান উৎপাদন বাড়ানো গেলে রপ্তানিও সম্ভব বলে মনে করেন কৃষিবিদ তুলিপ। আপাতত মাঠের যে অবস্থান, এই অবস্থানে ধানের যে লক্ষণ, আমরা আশা করছি একটা ভালো ফলন হবে। আর যদি ফলন ভালো হয় তাহলে এই ফলনের মাধ্যমে এবং এই বীজের মাধ্যমে আমাদের শেরপুর জেলা তথা সারা বাংলাদেশে বীজের চাহিদা মেটানো সম্ভব হবে। এই ধানের ফলন একরে 110 থেকে 120 পন পর্যন্ত হয়। এছাড়া রোগবালাই কম হয়, খরচও তুলনামূলকভাবে কম। প্রতি বছর উৎপাদন মৌসুমে প্রতিদিন এখানে কাজ করেন অনেক কৃষি শ্রমিক। ফলে গ্রামে বাড়ছে কর্মসংস্থান। বিরাট দাম হয়েছে, বেশি রকম আমরা করছি, আমরা থেকে ডাবল বেশি দাম হয়েছে। আগামীতে এই হাইব্রিড ধান বীজ আমরা চাষ করব, এটাই আমাদের আশা। হাইব্রিড ধান চাষ ভালো হয়, আরও অনেক লোক, গ্রামের অনেক লোক এই স্থায়ীভাবে এখানে কাজ করতে সুযোগ সুবিধা পাবে। কৃষি কর্মকর্তা জানান, জেলায় F1 হাইব্রিড ধান উৎপাদন কৃষিতে নতুন সম্ভাবনা। তাই স্থানীয় কৃষক ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বীজ ধান উৎপাদনে ন্যায্য মূল্যে রাসায়নিক সার ও সেচ সুবিধা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে আমাদের শেরপুর জেলার ধান হাইব্রিড ধানের বীজ উৎপাদনের বীজের চাহিদা মিটিয়ে
এই জেলার বাইরেও এই ধান বীজ সরবরাহ করা যাবে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করেছি, তারা যেন ন্যায্য মূল্যে সার নিশ্চিত করতে পারে এবং শ্রমিক থেকে শুরু করে যাবতীয় তাদের যা যা উপকরণ প্রয়োজন পড়ে আমরা সব সার্বিকভাবে তাদেরকে আমরা সহযোগিতা করেছি। 2002 সালে ময়মনসিংহের মুক্তাগাছায় হাইব্রিড ধানের যাত্রা শুরু হলেও এখন তার সুফল পাচ্ছে শেরপুর সহ আশপাশের জেলা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 124 জনে। এখনও নিখোঁজ বহু মানুষ। গেল একদিনে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 150 জনকে উদ্ধার করা হয়েছে। হতাহতদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে জরুরি বিভাগের কর্মীরা। তবে যত সময় যাচ্ছে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা ততই কমে যাচ্ছে। আরও একদিন উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির জরুরি অপারেশন সেন্টারের প্রধান। রাজধানী সান্তো ডোমিঙ্গোতে স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে কনসার্ট চলাকালে ধসে পড়ে জেটসেট নাইট ক্লাবের ছাদ। এবার খেলার খবর। নারী বিশ্বকাপ বাছাই পর্বে বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগ্রেসরা। জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন স্পিনার নাহিদা। ম্যাচ বাই ম্যাচ জিতে সামনে এগোতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। যদিও পাকিস্তানের কন্ডিশন বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি। আলহামদুলিল্লাহ আমরা এখানে আসার পর 2টা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটাররা খুবই ভালো করেছে, সাথে বোলাররাও খুব ভালো করেছে। আগামীকাল থেকে আমাদের মেন ম্যাচ শুরু, বাছাই পর্বের প্রথম ম্যাচ আগামীকাল। আশা করছি আমরা খুব ভালোটা স্টার্ট দিব। আমাদের মেন ম্যাচ থেকে আমাদের ফোকাস থাকবে যেন ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করতে পারি। আর এখানে যে উইকেটটা খুবই চ্যালেঞ্জিং বোলারদের জন্য। আমি মনে করি যে এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত। এই চ্যালেঞ্জটা নিতে পারলে আমাদের বোলারদের জন্য খুবই ভালো হবে। আশা করছি যে আমাদের একটা ম্যাচ হবে এবং আপনারা সবাই দোয়া করুন আমরা যেন ভালোভাবে খেলে এবং চ্যাম্পিয়ন হয়ে এখান থেকে যেতে পারি। জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শন করে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। বলেন বাকি থাকা কাজগুলো শিগগিরই শেষ হবে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের মাধ্যমে আবারও মাটিতে ফুটবল ফিরবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। ওয়াসিলুল হক পান্থ জানাচ্ছেন বিস্তারিত। ঘাসগুলো মসৃণভাবে ছাটা, দুপুরের রোদ মাঠ জুড়ে ছড়িয়ে দিয়েছে সোনালি আভা। ইউরোপিয়ান ধাঁচের গ্যালারি, ভিআইপি বক্স থেকে শুরু করে প্রেস বক্স, সবখানেই আধুনিকতার ছোঁয়া। দেশের ফুটবলের আতুরঘর হিসেবে পরিচিত জাতীয় স্টেডিয়ামের নতুন চেহারা নজর কাড়বে যে কারো। দীর্ঘদিন খেলার বাইরে মাঠটি, স্টেডিয়ামকে সংস্কার করতে লেগেছে প্রায় 4 বছর। তবে আবারও খেলোয়াড় দর্শকদের অংশগ্রহণে জাতীয় স্টেডিয়ামে প্রাণ ফেরাতে চান সংশ্লিষ্টরা। তাই তো কাজের অগ্রগতি দেখতে মাঠে হাজির বাফুফে ও এনএসসি কর্তারা। মাঠ থেকে শুরু করে ড্রেসিং রুম, ফুটবলের অভিভাবক সংস্থার কর্তারা ঘুরে দেখলেন সবই। সন্তুষ্টি নিয়ে জানালেন মাঠে খেলা ফেরার সময়। 10 জুনের জন্য বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ঢাকা স্টেডিয়াম ফিক্সড। আমরা চেষ্টা করব জুনের 5-6 তারিখে একটা ফ্রেন্ডলি ম্যাচ করতে, বা সেটা ঢাকা স্টেডিয়ামে হবে। মাঠের ঘাস নিয়েও আছে অসঙ্গতি। ক্যানোপি লাইট, ম্যাচ কমিশনের রুম সহ বেশ কিছু কাজ এখনো বাকি। দ্রুততম সময়ে শেষ হবে প্রত্যাশা বাফুফের। ঘাসের কাজটা, ম্যাচ কমিশনের কাজটা, এই ধরনের কোনো ফুটবল স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা এনএসসি কোঅর্ডিনেশনে আমরা করব ইনশাআল্লাহ। তবে এখনো পুরোপুরি শেষ হয়নি সংস্কার কাজ। বাফুফে কর্তার আশ্বাস, নতুন কমিটি সেসব সমাধান করবে। আমাদের খুব শীঘ্রই গ্রাউন্ডস কমিটি অ্যানাউন্স হবে। সেই গ্রাউন্ডস কমিটির নেতৃত্বে একটা সেপারেট টিম করা হবে এবং ইতিমধ্যে এই মাঠের জন্য একটা সেপারেট কমিটি টিম করা হবে। সো এই সব টিমরা মিলে এবং আমরা সবাই যারা আছি সবাই মিলে এখানে আসবো। 2021 সালে সংস্কার কাজ শুরু হওয়ার পর প্রায় 4 বছর ফুটবল থেকে নির্বাসিত জাতীয় স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা চৌধুরীদের ম্যাচের মাধ্যমে আবারও ফুটবল ফিরবে তার আপন ঘরে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছে এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। চীন বাদে বিশ্বজুড়ে উচ্চ শুল্ক আরোপের 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। আহ্বানে সাড়া দেয় ডক্টর ইউনুসের ধন্যবাদ। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ। অংশ নিচ্ছে 19,28,000। এবার কমেছে প্রায় 1 লাখ শিক্ষার্থী। 7 মাত্রার ভূমিকম্পে রাজধানীর 40% ভবন ধসে পড়ার শঙ্কা। নির্মাণবিধি না মানায় ঝুঁকিতে বড় শহরগুলো।
বিল্ডিংয়ের যে কোড সেটা না মানার প্রবণতার কারণেই কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা আমাদের যে বড় শহরগুলো আছে, শহরগুলোর কিন্তু একটা বড় ঝুঁকি আছে। এবং সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি নিলাম নিয়ে সংকট, নীতিমালা সংশোধন না হলে রাজস্ব হারানোর শঙ্কা। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।